কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে যারা অভিযুক্ত তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিক ভাবে তারা তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्कार, मैं सुषमा ताती। आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। राज्य में शिक्षा और स्वास्थ्य का हाल बेहाल, कानूनी व्यवस्था भी टूट पड़ी है। इन्हीं मुद्दों के साथ 4 युवा छात्र संगठन राज्यव्यापी आंदोलन को लेकर सड़क पर उतर आएंगे। 21 मई से लेकर 24 मई तक ये आंदोलन चलेगा, जिसमें विरोध, डेपुटेशन सभा आदि कार्यक्रम जारी रहेंगे। सोमवार को अगरतला में युवा छात्र भवन में एक प्रेस कॉन्फ्रेंस में इस आंदोलन की कार्मिक घोषणा दी गई है। DYFI, TYF, SFI और TSU फिर से राज्य में शिक्षा, स्वास्थ्य और कानून व्यवस्था की गिरावट को लेकर मैदान में विरोधी स्वर लेकर प्रकट है। वामपंथ के इन 4 छात्र युवा संगठनों की ओर से सोमवार को अगरतला में प्रेस कॉन्फ्रेंस कर कहा गया कि पूरे प्रदेश में अफरा तफरी का माहौल है। अगर इससे निकलने के लिए अभी भी उचित कदम नहीं उठाए गए तो समस्या और भी अधिक हो जाएगी और दिन प्रतिदिन ऐसे ही हो रहा है। DYFI के राज्य सचिव नवरुण देव ने कानून व्यवस्था को लेकर अपनी चिंता जाहिर की। আমাদের যে আইনশৃঙ্খলা আমরা দেখেছি পত্রপত্রিকায় রাতের বেলা কি করে বিজেপির পতাকা হাতে নিয়ে যারা এই রাজধানী করে চিন্তাই করে চুরি করেন, তারা কিভাবে মানুষকে আটকে চিন্তা করছেন, প্রকাশ্য ভিডিও পর্যন্ত বেরিয়েছে। আমরা দেখছি প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, তার দিনের পর দিন কেটে যাচ্ছেন, আসামি গ্রেপ্তার হচ্ছেন না। আমরা দেখছি এনআইএ আমাদের রাজ্য ঘুমিয়ে থাকে, রাজ্যের পুলিশ রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থাকে ঘুমিয়ে রেখে এনআইএ আমাদের রাজ্যে এসে মানব পাচারকারী একের পর এক পান্ডা আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছেন। এবং কোনো পান্ডার ছবি, মানব পাচারকারী যে পান্ডারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কারুর ছবি, বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সঙ্গে ছবি আছেন, সেলফি আছেন, বর্তমান বিজেপির সভাপতির সঙ্গে সেলফি আছেন। মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছেন। নেশায় পরিকল্পিতভাবে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সরকারিভাবে প্রতিটা ছোট বড় বাজারে মদের দোকানের লাইসেন্স হচ্ছে, আর এলাকার মাতব্বররা তারা এলাকার গলিতে গলিতে। TSU के राज्य सचिव सुजीत त्रिपुरा ने हाल ही में विद्या ज्योति स्कूलों के दयनीय परिणामों पर प्रकाश डाला। उन्होंने कहा, इस परियोजना के तहत शुरुआत में ही 525 करोड़ रुपयों का आवंटन किया गया। हालांकि फीस हर छात्र से ली जाती है और CBSE के नतीजे सामने आने के बाद जो देखा गया कि अत्यंत निराशाजनक परिणाम आए। সাংবাদিক বন্ধুদেরকে জাতীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্যের শিক্ষার যে কি অবস্থা, বেহাল অবস্থা পূর্বতন শিক্ষামন্ত্রী করে গেছেন এবং বর্তমানেও কি বেহাল অবস্থা আপনারা সবাই জানেন। 2021 সালের 9 ডিসেম্বর বিদ্যাজ্যোতি প্রকল্প নামে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে 500 কোটি টাকার একটা বাজেট নাকি পেশ করা হয়েছিল, যেটা নাকি বিদ্যাজ্যোতি প্রকল্পে ত্রিপুরা রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীর উন্নতির খাতে ব্যয় করা হবে বলে একটা ত্রিপুরা রাজ্যের পুরো অ্যাডভার্টাইজমেন্টের পদ্ধতিতে ডাকঘর দিয়ে ইনোগ্রেশন করা হয়েছিল। তখন নতুন সেটা হয়তোবা রাজ্যের মানুষ ভালো কিছু হবে, আমরাও ভেবেছিলাম হয়তোবা ভালো কিছু হবে। তার সত্ত্বেও এই যে 500 কোটি টাকা যে বাজেট শিক্ষার খাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে মিশন 100টা স্কুল নেওয়া হয়েছিল,
এত 500 কোটি টাকা বাজেট দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি স্কুলগুলোতে ডেভেলপমেন্ট ফিসের নামে প্রতি বছর ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000, কোনো স্কুলে 1500 টাকা নেওয়া হয়েছে। আর স্কুলের পোশাক, বই বাবদ ওইটা প্রয়োজনীয় সামগ্রী ছাত্রছাত্রীদের তার জন্য যে অর্থ সেটা ছাত্রছাত্রীদেরকেই বহন করতে হয়েছিল, যেটা পুরোপুরিভাবে আমাদের যে মূল দাবি সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ এবং আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার সবার জন্য ফ্রি অফ এডুকেশনের যে ডিমান্ড আমরা এসএফআই টিএসইউ প্রথম থেকে করে আসছিলাম, এটার বিরোধিতা। एसएफआई के प्रदेश सचिव संदीपन देब ने ऐसा कहा कि इन सबके साथ वामपंथी ये 4 युवा छात्र संगठन राज्यव्यापी आंदोलन में प्रवेश कर रहे हैं। আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী 21 থেকে 24 মে সারা রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে অবনতি, বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যর্থতার বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে সরব হব। মিছিল, ডেপুটেশন, সভা ইত্যাদি সংগঠিত করা হবে এবং আগামীকালকে বিকাল 5টায় আমরা আগরতলা ছাত্র যুব ভবনের সামনে জমায়েত হব। আগরতলা শহরে আমরা মিছিল ও সভা সংগঠিত। विपक्षी युवा छात्र संगठन राज्य में शिक्षा या बेरोजगारों के लिए नौकरियां जैसे मुद्दों पर नियमित रूप से चर्चा करते हुए देखे जाते हैं। हालांकि इस बारे में सत्ताधारी दल के युवा छात्र संगठनों की ओर से कोई भी प्रतिक्रिया अभी तक नहीं है। विद्या ज्योति स्कूलों में हाल ही में निराशाजनक परिणाम होने के बावजूद उन्होंने इस पर जरा भी प्रतिक्रिया नहीं जताई है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। मुख्यमंत्रियों के पोर्टल में जमा राशि से लेकर अभ्यास मूल तक रविवार सिद्धि आश्रम बाजार में 2 दुकानों में एनफोर्समेंट टीम कार्यवाही करती है। उनके साथ खाद्य सुरक्षा और लीगल मेट्रोलॉजी अधिकारी थे। कार्यवाही के दौरान अभ्यासक सच का पता लगा पाते हैं। ज्ञात होता है अधिक मूल्य में सामान बेचे जा रहे थे। एक बेकरी शॉप में एक्सपायर डेट के सामान बेचे जा रहे थे। ऐसे व्यवसायियों के खिलाफ कानूनी कार्रवाई की जाएगी और साथ ही रिपोर्ट पेश की जाएगी, ऐसा सूचित किया गया एक आधिकारिक प्रदीप कुमार भौमिक द्वारा। আমরা আসলে সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমরা মার্কেট ভিজিট করি। আজকে আমরা প্রথমে বটতলা বাজার ভিজিট করেছি, সেখানে আলু পেঁয়াজের মূল্য আমরা যাচাই করেছি। পরবর্তীকালে একটা কোম্পানির উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম, শিব দুর্গা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি। এনকোয়ারি করে দেখলাম সেখানে যে ঠান্ডা পানীয় যেটার দাম 99 টাকা, সেটা 110 টাকা বিক্রি হচ্ছে। এই ব্যাপারে একটা স্পেসিফিক কমপ্লেন সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টালে এটা ছিল, সেটার উপর ভিত্তি করে আজকে এই আমাদের অভিযানে এসে আমাদের এটা সত্যতা পেয়েছি। তারপরে পাশাপাশি এখানে সেটা কেকস অ্যান্ড বান্সের একটা কাউন্টার আছে, সেখানে আমরা দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে, মিশ্রণগুলি সত্যি আপনার এক্সপায়ারি আছে, এগুলি ঠিকভাবে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি, সেইগুলি কোনো কবে তারা কিনেছে, কোথা থেকে কিনেছে কোনো কিছুই নেই এবং মালিককে আমরা এখানে খবর করা সত্ত্বেও উনি আসেনি। সেখানে ম্যানেজার আছে, ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের সাথে ফুড সেফটি আছেন, আমাদের সাথে লিগ্যাল মেট্রোলজি আছেন, ওরা ওনার দপ্তরের নিয়ম মোতাবেক তারা কাজ করছেন। পরবর্তী पूर्वी अगरतला पुलिस ने रविवार शाम को अगरतला गांधी स्कूल इलाके में ब्राउन शुगर बेचते हुए 3 लोगों को गिरफ्तार किया। बाद में महिला कॉलेज परिसर से 2 और लोगों को गिरफ्तार किया गया। उनके पास से 14 ग्राम ब्राउन शुगर बरामद हुई, जिसकी बाजारू कीमत करीब 70,000 रुपये है। 2 बाइक, 1 स्कूटी, 5 मोबाइल सेट और 25,600 रुपये नकद भी बरामद किए गए। एक समय अगरतला के कॉलेज टिल्ला क्षेत्र को शिक्षा नगरी कहा जाता था। इसमें 4 कॉलेज, 1 विश्वविद्यालय और कई स्कूल हैं, जिनमें राज्य का सबसे पुराना एमबीबी कॉलेज भी शामिल है।
इस कॉलेज टिल्ला में कई सरकारी क्वार्टर है जहां कई पढ़े लिखे लोग रहते हैं, लेकिन पिछले कुछ वर्षों में यह क्षेत्र तेजी से नशीली दवाओं के व्यापार का खुला क्षेत्र बनता जा रहा है। आरोप यह है कि इन दिनों शाम होते ही कॉलेज के कोने कोने में ब्राउन शुगर से लेकर हर तरह के नशे की चीजें खुलेआम बिक रही हैं। पुलिस कार्रवाई के दौरान नशीली दवाओं के सामान की बरामदगी से आरोपों की सच्चाई बार बार स्पष्ट होती है। अभी कुछ दिन पहले ही पुलिस ने बाइक से आए कुछ लोगों को ब्राउन शुगर बेचते हुए गिरफ्तार किया था। इसी बीच 3 लोगों की टीम रविवार की शाम को कॉलेज के गांधी स्कूल परिसर में अवैध रूप से ब्राउन शुगर बेच रही थी। सूचना मिलने पर पूर्वी अगरतला थाने की पुलिस ने वहां छापेमारी की और 3 लोगों को गिरफ्तार कर लिया। पुलिस के मुताबिक इस गिरोह के मुख्य आरोपी तन्नकर चौधरी समेत 3 लोगों को गिरफ्तार किया गया है। उनसे पूछताछ के बाद महिला कॉलेज परिसर से 2 और लोगों को गिरफ्तार किया गया। পুলিশ জানায় ধৃতদের কাছে 14 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, যার বাজার মূল্য पुलिस के मुताबिक गिरफ्तार के पास से 14 ग्राम ब्राउन शुगर बरामद हुई है, जिसका बाजार मूल्य करीब 70,000 रुपये है। इसके अलावा 2 बाइक, 1 स्कूटी, 5 मोबाइल सेट और 25,600 रुपये की नकदी बरामद की गई। पुलिस पहले से ही रिमांड पर उनकी जांच शुरू करेगी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। बाकी खबरें एक छोटे से ब्रेक के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
आगे की खबरें कुछ इस प्रकार है। 3 बांग्लादेशी महिला घुसपैठिया अगरतला रेलवे स्टेशन से अहमदाबाद शहर जाने के उद्देश्य में ट्रेन में बैठी थी और ये लोग अवैध रूप से भारत आई थी। अगरतला सरकारी रेल थाने की पुलिस ने रविवार शाम को उन्हें रेलवे स्टेशन से गिरफ्तार किया। घुसपैठियों ने पहले इनकार किया, पर बाद में वे स्वीकार करते हैं कि वे अवैध रूप से भारत में घुसे हैं और अहमदाबाद जाना उनका उद्देश्य था। उनके खिलाफ पुलिस की तहकीकात फिलहाल जारी है। এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম 3জন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1-এর দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5টা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে। কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে स्थानीय एक किशोर पर 13 साल की लड़की के अपहरण का आरोप लगा है। अपहृत लड़की के माता-पिता का आरोप है कि नाबालिग के अपहरण के 24 घंटे बाद भी पुलिस ने कोई कार्रवाई नहीं की। अंततः उन्होंने स्थानीय जिला गवर्नर से शिकायत की। एक स्थानीय युवक पर 13 साल की लड़की के अपहरण का आरोप लगा है। उस स्थानीय युवक का नाम है जयपाल। यह घटना बामुटिया पुलिस चौकी के तहत तालतोला इलाके में हुई। आरोप है कि नाबालिग रविवार को ट्यूशन पढ़ने के लिए घर से निकली थी, लेकिन पता चलता है कि वह पढ़ने नहीं जा पाती है। उसका सड़क से अपहरण कर लिया गया था। जब लड़की घर नहीं लौटी तो लड़की के माता पिता ने पुलिस स्टेशन में शिकायत दर्ज की, लेकिन पुलिस की ओर से कोई होल डोल नजर नहीं आया। पुलिस पर आरोप लगाया गया कि उन्होंने नाबालिग के माता पिता के साथ दुर्व्यवहार किया और इसके अलावा पुलिस ने यहाँ तक कि उनसे सवाल भी किया कि क्या उनकी बेटी खुद ही भाग गई है। ফাঁড়ির পুলিশ আধিকারিকরা আপনাকে কি বলে এই বিষয়ে? আমার পুলিশে কইছে যে অনেকই করার পরে এখন তাহলে আপনার মায়ের যদি 18 বছর হইতো তাহলে আপনি কি করলেন? আমি বললাম আমার মায়ের যদি 18 বছর হইতো তাহলে আমি এনে পারিতাম না, তাইলাম না কমপ্লেনও জানাইলাম না। কারণ আমার মায়ের সাবাড়ি, আমার মায়ের কোনো না বাড়ি 13 বছর পাই দিয়া খালি 14 বছরও পড়ছে মায়া। আমার মায়ের কিচ্ছুই বুঝে না। তারপর আরেকজন পুলিশ তারা আমার মায়ের তো আমার বউয়ে একবার প্রাইভেট টিকা লই আসা, আবার প্রাইভেট শেষ হলে আবার বাইক লই আয়। আমরা সারাদিন বলে মারি মায়ের লগে ইয়ে করে গাইড দিয়া বাইক লই। কিন্তু আমি কেমনে পারো? আমার তো নিজের পেট আছে। হ্যাঁ, আমি যাইগা হসপিটালে এই সুইপিং স্টাফ আমি নিজে, আর আমার স্বামী যাইগা কাজে। এটা বামুটিয়া ফাঁড়ির ঘটনা। হ্যাঁ, বামুটিয়া ফাঁড়ির ঘটনা। পুলিশ তারা এমন করছে। তো এখন আপনারা অভিযোগ দায়ের করেছেন আজকে? पुलिस के इस व्यवहार से बचने का कोई रास्ता न देखकर नाबालिग के माता पिता मोहनपुर के उच्चायुक्त डॉक्टर कमल विकास मजुमदार के पास पहुंचे। सोमवार को उनसे लिखित शिकायत दर्ज कराई। প্রাইভেটও বাইরে ছিল, এরপরে প্রাইভেট দুইটা মাস্টার আছে কয়েছিল, প্রাইভেট সাইড আইব কয়া গেছে। দুপুর 12টা হয়েছে কিন্তু মায়ের খোঁজখবর পাই না, মায়া পাই না। এখন আমরা খোঁজখবর রয়েছে মায়া বলে প্রাইভেট হয়ে গেছে না, রাস্তা থেকে মায়ের রয়ে গেছে। খালি থানা জানাইছি আমরা, 2-3 বার গেছি পারি তারাও কোনো ইয়ে লইতেছে না, অ্যাকশন লইতেছে না। এরপরে ওখানে আমরা এনে আইছি এসডিপি সার্ভিসে, এরপরে এনে আইসি আমরা অনেক কমপ্লেন জানাইছি। এসডিপিও কি কইছে আপনারা? এসডিপি কইছে আমার ভরসা দিছে যে আমার মায়ের জায়গা। अब सवाल ये है कि क्या इस पूरी घटना में नाबालिग को बचाया जा सकेगा? इसके अलावा पुलिस के इस व्यवहार का कारण अभी भी स्पष्ट नहीं है। मोहनपुर से शोभू सरकार की रिपोर्ट, न्यूज़ नाउ।
देश के विभिन्न राज्यों में CAA लागू करने के लिए अधिसूचना पहले ही जारी की जा चुकी है। इसके लेकर प्रदेश कांग्रेस ने चिंता जताई है। इसके खिलाफ मंगलवार को राज्य के मुख्य सचिव को प्रतिनियुक्ति दी जाएगी। बाद में प्रदेश व्यापी आंदोलन किया जाएगा। यह बात कांग्रेस विधायक सुदीप राय बर्मन ने सोमवार को अगरतला के कांग्रेस भवन में कही। देश में लोकसभा चुनाव के बीच विभिन्न राज्यों में CAA लागू करने की अधिसूचना जारी कर दी गई है। प्रदेश कांग्रेस ने इसका कड़ा विरोध किया है। विधायक सुदीप राय बर्मन ने सोमवार को अगरतला के कांग्रेस भवन में कहा, हम इस मुद्दे को लेकर चिंतित हैं। भाजपा की डबल इंजन सरकार की ये पहल पूरी तरह से राजनीतिक है और वोट हासिल करने के लिए की जा रही है। कैंपेन में यह भी कहा जा रहा है कि देश के जिन 4 राज्यों में स्वायत्त जिला परिषद है वहां CAA लागू नहीं होगा। प्रद्योत किशोर देबबर्मन या तिप्रामथा का सीधे तौर पर नाम लिए बिना उन्होंने आगे कहा कि जिस पार्टी का जन्म CAA के विरोध में हुआ था उसके सुप्रीमो ने कल बीजेपी की मध्यस्थता से सोशल मीडिया पर पोस्ट किया। Don't believe him and don't forgive him. আমরা আমাদের দল কালকে দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে। তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই CAA এর এগেইনস্টে আমরা অর্গানাইজ করব। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন সেই সংগঠন সবাই মিলে আমরা এই CAA কে আমরা অপোজ করি। ইয়েস, উই আর সিম্প্যাথেটিক টুয়ার্ড দ্য রিলিজিয়াস মাইনরিটিজ, দোজ হু আর রিসাইডিং ইন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এটসেট্রা। কিন্তু দিস ক্যানট বি দ্য সলিউশন। सुदीप राय बर्मन के मुताबिक प्रदेश कांग्रेस CAA के विरोध में मंगलवार को राज्य के मुख्य सचिव को एक प्रतिनिधि मंडल देगी। बाद में पूरे प्रदेश में एक बड़ा आंदोलन खड़ा किया जाएगा। प्रदेश कांग्रेस अध्यक्ष आशीष शाह ने कहा कि पंचायत चुनाव से पहले संगठनात्मक तैयारी चल रही है। साथ ही उन्होंने राज्य की मौजूदा कानून व्यवस्था की स्थिति पर भी अपनी चिंता व्यक्त की। এই রাজ্যে গণতন্ত্রের অবশিষ্ট নেই। সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্রের যন্ত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন ঘটে চলেছে। প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় গোষ্ঠীকুণ্ডল, মারামারি এবং এতে করে জনমনে একটা আশঙ্কা যে পরিবেশ, এই পরিবেশ এটা সারা রাজ্য জুড়ে। এর থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের দরজায় গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের অন্যান্য শাখার সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরক্ষা প্রশাসনকে অবগত করেও যখন কোনো সুরাহা পাচ্ছেন না, আমরা ব্যাপক গণ আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি। অচিরেই इस दिन तिप्रामथा के संस्थापक सदस्य सौभिन देबबर्मा कुछ अन्य लोगों के साथ कांग्रेस भवन में आधिकारिक तौर पर कांग्रेस में शामिल हुए। प्रदेश कांग्रेस अध्यक्ष आशीष शाह और अन्य ने उनका पार्टी में स्वागत किया। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। बाकी न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज नाउ। शुभ रात्रि। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
ফের নিখোঁজ এক স্কুল ছাত্র। নিখোঁজ স্কুল ছাত্রের নাম নয়ন পাল। সে উদয়পুর চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে। পিতা ছেলে খোঁজে রাধা কিশোরপুর থানার দ্বারস্থ হয়েছেন। গতকাল বিকেল অর্থাৎ রবিবার বিকেল থেকে উদয়পুর মহকুমার মাতাবাড়ি এলাকার লিজন পালের ছেলে নয়ন পাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং তারপর থেকে এখনো পর্যন্ত ফিরে আসেনি। লিজনের বাবা জানিয়েছেন যে সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের চুল কাটার জন্য নয়ন সেলুনে গিয়েছিল। তারপর চুল কেটে সে বাড়িতে ফিরে আসে। তার মা তারপরে তাকে পড়াশোনার জন্য অল্প বিস্তর বকাবকি করেছিলেন। এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। সেখান থেকে নয়ন আর বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করে। রাত 11টার সময় রাধা কিশোর থানায় ছুটে গিয়ে ছেলের নামে নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ইতিমধ্যেই নয়ন পালকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে রাজ্যে প্রায়শই লেগে রয়েছে এই ধরনের নাবালক বা নাবালিকা নিখোঁজ হওয়ার খবর। এর পিছনে কি কারণ রয়েছে বারবার সেই প্রশ্নই কিন্তু উঠছে। এই গোটা বিষয়ে কি প্রতিক্রিয়া পরিবারের শুনবো। প্রায় 2টার দিকে বাড়ি যে খাওয়া দাওয়া করছে তার মাঝে ছিল ইয়ার ভিতরে সেলফি একটা মিটিংয়ে সেই সেলফি তো আয়া দেখছে যে বাইরে আসছে একটু ধমক দিচ্ছে আর কি ফলাটা এরপরে 4টার পরে বলে কোন বাড়ি গেছে কথাবার্তা দিতে আছে তারা আড্ডা দেয় মানুষের বাড়িতে। এরপর আর খবর নেই 4টা টোয়াটুকি করার খবর নেই। আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, সব বাড়ির সাথে যোগাযোগ হয়েছে। কারো বাড়িতে যাওয়া হয়েছে, আমার বাড়ি 2 ভাইয়ের বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি আছে, সব জায়গায় যোগাযোগ করেন। ছেলের কোনো মোবাইল টোবাইল আসেনি? না, মোবাইল টোবাইল নেই। কিনা আপনার ছেলে কি নাম? নয়ন পাল। বাড়ি কোনখানে? বাড়ি মাতাবাড়ি। আপনার কি নাম? আমার নাম লিটন পাল। এখন কি আপনি থানাতে আপনার ছেলে নিখোঁজ ডায়েরি করতে আসছেন? হ্যাঁ। কোন স্কুলে পড়তো না ছেলে? কোন স্কুলে পড়তো? চন্দ্রপুর স্কুলে। বয়স কত ছেলে? বয়স 15 বছর আগে, 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমরা জানি কোনটা খবর। আশ্চর্যজনকভাবে রেল স্টেশনে এক মধ্যবয়স্ক রক্তাক্ত এবং আহত ব্যক্তি পড়েছিলেন। পরে তাকে এই আহত অবস্থাতেই
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি রয়েছেন চিকিৎসাধীন। গোটা বিষয় নিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার কোনোভাবে খোয়াই এলাকার 44 বছর বয়স্ক রাজু বর্মন হয়তো ট্রেন থেকে পড়ে গিয়ে বা ট্রেনে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। এরপর ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এভাবে হঠাৎ করে রেল স্টেশন চত্বরে মধ্যবয়স্ক এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে যাওয়া বা ট্রেনে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে যিনি দমকল কর্মী ছিলেন, যিনি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী, তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তার কি প্রতিক্রিয়া, তিনি ঘটনার যে বিস্তারিত বিবরণ দিয়েছেন, শুনে নেব। আমরা একটা কল পেয়েছি তেলিয়ামুড়া রেল স্টেশনের কানে থেকে, একটা লোক রেল থেকে পড়ে গেছে না উঠতে গিয়ে পড়ছে জানি না, দুইটার মধ্যে একটা হইব। পড়ে একজন লোক দেখা হয়েছে, তাদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে তেলিয়ামুড়া হসপিটালে। নাম জানা গেছে? নাম হয়েছে রাজু বর্মন, 44 বছর। বাড়িটা বাড়ি খোয়াই। কোন দিকে যাইতে আসছিল? এটা আমরা রেলটা কোন দিকে যাইতে আসছে? রেলটা তো ওখানে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে। এই গোটা ঘটনার পাশাপাশি দাবি উঠছে যাত্রীদের একাংশ থেকে যে যেভাবে রেল স্টেশন চত্বরে ট্রেনে উঠতে গিয়ে বা ট্রেন থেকে নামতে গিয়ে যাত্রী সাধারণের মধ্যে দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এই গোটা বিষয়ে কর্তৃপক্ষকে আরো অনেকটা বেশি দায়িত্বশীল হতে হবে। তবেই কিন্তু এই ধরনের যে অঘটন ঘটছে সেই অঘটন খানিকটা হলেও কমবে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ, জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন, হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার, আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয় তাদের, ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানায়। কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক, অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি, তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখনো পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে,
এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে। কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে। ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো। আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি, 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিব। ওকে, হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে। আচ্ছা, অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গা। আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখা তারা বাড়ি থেকে আয়া সবে মানে মারধর করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় টুপড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা একদম বাইকটার মধ্যে লাগায় বাইক সহ হেরে ফেলাই গেছে। তো ভাইকে ছাড়বো, হেরে দৌড়ানি দিয়ে একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারা মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালির পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না। সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো, ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। তার যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়া জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, এইটা লাগে মানে এই জন্য। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
সবাইকে ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, আমাদের থানা এলাকা গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে। এই খবরের ভিত্তিতে আমরা এখান থেকে আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। বর্তমানে ছত্রাকের মতো করে গজিয়ে উঠছে নতুন নতুন জলের ফ্যাক্টরি। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে ব্যবসা। এই নতুন নতুন কোম্পানির জলগুলি আদতে কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে রয়েছে কিন্তু ঘোর সংশয়। এমনই একটি নতুন জলের কোম্পানি লাইক ড্রপ, তাদের সিল করা জলের বোতলের মধ্যে ভাসছে পোকা। সেই জল বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেগুলোই কিনে তৃষ্ণা মেটাচ্ছেন সাধারণ মানুষ। এমনই আশঙ্কাজনক ছবি ধরা পড়ল বিশালগড়ে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, একটু ঘটনাটা বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছিল? হ্যাঁ শুভেন্দু, দেখো এই ধরনের ঘটনা কিন্তু রাজ্যে কিন্তু এই প্রথম নয়। এর আগেও কিন্তু রাজ্যের বিভিন্নখানে জলের যে বোতল, জলের বোতল থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকা বা টিকটিকি বা এই ধরনের যেগুলি একদমই কাম্য নয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড একটা হুমকি স্বরূপ, সেই ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে। যার মূল কারণ হলো রাজ্যের বিভিন্ন খানে কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জল বানানোর ফ্যাক্টরি। ওরা পানীয় জল বিক্রি করার নাম করে যে ধরনের ফ্যাক্টরি স্থাপন করে মানে তৈরি করছে, ওটাতে কিন্তু গুণমান বা প্রপার যে হাইজিন মেনটেন করার একটা জল কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেই জলটা তৈরি করতে গেলে যেই ধরনের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এবং যেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, এই ধরনের ফ্যাক্টরি গুলিতে কিন্তু এই ধরনের কোনো ধরনের সাপোর্ট নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। যার ফলে কিন্তু ওরা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর জল এনে বোতলে সিল করে সেগুলি মার্কেটে বিক্রি করছে বিভিন্ন দালালদের মারফত। এবং এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও রাজ্যে এসছে। এই প্রসঙ্গে বলা যায় যে খাদ্য জনসংবরণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বাজারে অভিযান করা হয় ঠিক ক্রেতা স্বার্থে, কিন্তু জলের ক্ষেত্রে এই ধরনের অভিযান কিন্তু এখনো চোখে পড়ে না, খুব বেশি একটা চোখে পড়ে না। একেবারে অরূপ, এই যে গা গিনগিন করার মতো ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকদের দেখাচ্ছি, এই ধরনের নিম্ন গুণমানের জল যেগুলো প্রত্যন্ত অঞ্চল বা রাস্তার আশেপাশে ছোটখাটো দোকান, যেখান থেকে স্বাভাবিকভাবেই আমরা তৃষ্ণা মেটানোর জন্য হয়তো বড় বড় কোম্পানির যেগুলো
উচ্চ গুণমান সম্পন্ন জল সেগুলো না পেলেও এই জলগুলো কিন্তু, এই ছোট ছোট কোম্পানির জলগুলো কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই ধরনের ছবি আদতে আমজনতার কাছে কতটা গ্রহণযোগ্য, বা এর ফলে আমজনতা কতটা আতঙ্কিত হবে? অরূপ। না না, এটা শুভেন্দু, এটা তো জনস্বাস্থ্যের জন্য একটা প্রচন্ড হুমকি স্বরূপ। কারণ এই যে জল, এই জলটা যদি কেউ খেত সে নিশ্চয়ই অসুস্থ হয়ে যেত। কারণ এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ত্রিপুরার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকাগুলিতে কিন্তু এই ধরনের বিভিন্ন নাম বেনামি কোম্পানি, যাদের অনেকের কাছে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নেই, লাইসেন্স নেই, তারা অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা, জলের একটা কারখানা ন্যূনতম একটা কিছু দিয়ে স্থাপন করে নিল, স্থাপন করে ওটাতে জল প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে দিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা কিন্তু কমিশন মারফত কিছু দালাল নিয়োগ করে, যারা কমিশন মারফত নানান রকমের কথা বলে ক্রেতাদের প্রলুব্ধ করে বা ব্যবসাদারদের প্রলুব্ধ করে এই ধরনের মোটা কমিশনের লোভে এই ধরনের অস্বাস্থ্যকর জল বিক্রি করে। ফলে এবং গ্রামীণ এলাকায় অনেকেই জনস্বাস্থ্য সম্পর্কে তেমন একটা সচেতন না। ফলে গ্রামীণ এলাকার মানুষের জন্য এই ধরনের জল একটা প্রচন্ড হুমকি এবং বিপজ্জনক জিনিস। এবং এই ব্যাপারে মহকুমা প্রশাসন এবং সাধারণ রাজ্য প্রশাসনকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অবিরত ঘটতেই থাকবে রাজ্যে। এই ধরনের ঘটনা আগে একেবারে অরূপ, আমি এখানেই আসবো যে রমরমিয়ে চলছে যে ব্যবসাগুলো, এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো বা যেগুলো জলের কারখানাগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে আদতে কতটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কতটা হাইজিন মেনটেন করে তারা একটা জল বানাচ্ছেন, একটা জলের বোতল বানাচ্ছেন, এবং তাদের কাছে আদতে কাগজপত্র কতটা কি রয়েছে, কতটা কি লাইসেন্স রয়েছে, এই বিষয়ে যে তুমি যেটা বলছিলে যে মহকুমা প্রশাসন বা অন্যান্য খাদ্য দপ্তর, এই দপ্তরগুলোর ভূমিকা আরো একটু কার্যকরী হওয়া কাম্য নয় কি অরূপ? অবশ্যই দেখো হবে এই যে জল, এটাতে এই ঘটনা থেকেই তো স্পষ্ট যে একটা জলের মধ্যে, একটা জলের বোতলে, একটা পানীয় জলের বোতলে যখন পোকা পাওয়া যায় তখন স্পষ্টভাবে বোঝা যায় যে এই জলটা যেখান থেকে প্যাকেটজাত বা বোতলজাত করা হয়েছে সেই জলটা মোটেই স্বাস্থ্যকর বা সুপেয় পানীয় জল ছিল না। ওটা একটা অস্বাস্থ্যকর জল। ওটাকে কোনো মতে তুলে এনে বোতলে ভরে বিক্রি করছে, জাদার বিক্রি করছে। এবং এই ঘটনাটা ধরা পড়েছে বলে সেটা সামনে এসছে, হয়তো বা পোকা ছিল বলে সামনে এসছে। যদি পোকা নাও থাকে তাহলে বৈজ্ঞানিক ভাবে যদি এই জলটাকে, এই ধরনের জলকে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়, দেখা যাবে এর মধ্যে অসংখ্য জীবাণু কিলবিল করছে, যা প্রচন্ড বিপজ্জনক একটা সংকেত। এবং এই ব্যাপারে খাদ্য দপ্তর এবং যারা সংশ্লিষ্ট দপ্তর আছে তাদেরকে কিন্তু যথেষ্ট কড়া এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের যারা বেনামি কোম্পানি, যারা কোনো ধরনের জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে শুধুমাত্র নিজেদের মুনাফা লাভ করার জন্য জল বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে কিন্তু যদি আগামী দিনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট এবং ঘটনা কিন্তু ঘটতেই থাকবে রাজ্যে, এবং যা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য চরম বিপজ্জনক একটি ব্যাপার। ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের প্রতিনিধি অরূপ জানাচ্ছিলেন, এই অবস্থা দেখতেই পাচ্ছেন, জলের বোতলের মধ্যে পোকা রয়েছে, পোকা ভাসছে, এবং এই ধরনের ছোট ছোট কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত জায়গায় জল বিক্রি করছে। সেই জল আমি আপনি কিনে খাচ্ছি, আমাদের তৃষ্ণা মেটাচ্ছি, অথচ সেই জল আদতে কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের চোখের সামনে এসছে বলে আমরা দেখতে পাচ্ছি, অথচ যখন জলগুলো তৈরি হয় সেখানে আদৌ কতটা হাইজিন মেনটেন করা হয়, কতটা স্বচ্ছভাবে আমাদের এই জলগুলো পানীয়র উপযুক্ত করে তোলা হয়, আমরা কেউই জানি না। সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে এই ধরনের জলগুলো বা এই ছোট ছোট কোম্পানির বা জলগুলো কতটা স্বাস্থ্যসম্মত, খেলে আমাদের ঠিক কী ক্ষতি হতে পারে। এবং এই বিষয়ে আরও যে একটা ব্যাপার থেকে যাচ্ছে যে প্রশাসন, মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর কবে কার্যকরী ভূমিকা নেবে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে
খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবর, যে ভিকি হত্যাকাণ্ডের নতুন মোড়, ভিকি হত্যাকাণ্ডের নতুন মোড়। ঘটনার মূল অভিযুক্ত, ভিকি খুন মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশকে আগরতলা শহরে আনলো পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ফোন লাইনে রয়েছে অরূপ চক্রবর্তী, সরাসরি চলে যাব অরূপের কাছে। অরূপ, কখন আনা হয়েছে রাকেশকে, কি জানতে পারছো, কি কারণে তাকে পুলিশ আটক করেছে, গোটা বিষয়টা যদি বিস্তারিত জানাও। দেখো, আজকে কিন্তু রাজ্য পুলিশ রাকেশ বর্মনকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে নিয়ে এসেছে। আমরা ইতিমধ্যে জানি যে তাকে রাকেশ বর্মনকে উত্তর দিনাজপুরের একটি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছিল। গ্রেফতার করার পর তাকে আজ রাজ্যে আনা হয়। রাজ্যে আনার পর তাকে প্রথমে পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যে নিয়ম মাফিক মেডিকেল চেক আপ হয়, যাদের আসামিদের, সেইভাবে তাকে মেডিকেল চেক আপ করানো হয়েছে। যতটুকু জানা গেছে যে আগামীকাল তাকে আদালতে হাজির করানো হতে পারে। তবে ঘটনায় এই যে ভিকি খুনের মামলা, এই ঘটনায় কিন্তু একটা উল্লেখযোগ্য যে বিষয়টি সামনে উঠে এসেছে তা হলো যে রাকেশ বর্মনকে আটক করা হলো। মূল অভিযুক্ত যে রাজু বর্মন, রাজু বর্মনকে কিন্তু পুলিশ এখনো তাদের জালে তুলতে পারেনি। এখনো কিন্তু পুলিশই ধরাছোঁয়ার বাইরেই রয়েছে রাজু বর্মন এবং অন্যান্যরা। ফলে পুলিশি তদন্ত কোন পথে এগোচ্ছে এবং একটা সঠিক দিশায় এগোচ্ছে কিনা, সেই নিয়ে কিন্তু নানান মহল থেকে নানাবিধ প্রশ্ন উঠে আসছে এবং এটা কিন্তু আগামী দিনে রাজ্য পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই খুনের মামলাকে সলভ করা। অরূপ, যেমনটা আমরা জানতাম যে ভিকির যিনি স্ত্রী, তিনি কিন্তু সরাসরি ভাবে যেদিনকে ভিকিকে খুন করা হয় সেদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে সরাসরি ভাবে রাজু বর্মনের নাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। তারপর এতগুলো দিন কেটে গেছে, তাও কিন্তু এখনো পর্যন্ত রাজু বর্মনকে আটক করা হয়নি। তবে আজকে গিয়ে রাকেশকে আটক করা হলো। কোনোভাবে কি রাকেশ এই ঘটনার সঙ্গে জড়িত? যতটুকু খবর যে এই ভিকি খুনের মামলায় রাকেশেরও একটা গুরুত্বপূর্ণ রোল ছিল এবং রাজু বর্মনের কিন্তু খুবই ঘনিষ্ঠ ছিল এই রাকেশ বর্মন। তাদের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া ছিল, এটা কিন্তু বিভিন্ন পুলিশ সূত্র থেকে মোটামুটি জানা যাচ্ছে যে এই খুনের মামলায় রাকেশ বর্মনের একটা ভূমিকা ছিল। এখন ব্যাপার হলো এই খুনের মামলায় যে মূল কুশীলব যারা আছে, যারা রাজু বর্মন এবং তার যে অ্যাসোসিয়েট, তাদেরকে কোথায় পাওয়া যাবে, তারা কোন আস্তানায় লুকিয়ে আছে, এই জিনিসগুলি পুলিশ রাকেশ বর্মনকে ইন্টারোগেট করে যদি জানতে পারে এবং সেই ক্ষেত্রে যদি সফলতা পায় তদন্ত চালিয়ে, তবেই কিন্তু বলা যাবে যে রাকেশ বর্মনের গ্রেফতারি এই ভিকি খুনের মামলায় একটা টার্নিং পয়েন্ট। না হলে কিন্তু আমরা আগেও দেখেছি যে আকাশ কর, যাকে বলা হয়েছিল যে শুটার, পুলিশ সূত্রের যে দাবি ছিল যে সন্দেহভাজন শুটার, সেই শুটারকে ঝাড়খণ্ডের রেল স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করে রাজ্যে নিয়ে এসছে। কিন্তু রাজ্যে নিয়ে আসার পরও ভিকিকে যেই আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্র কিন্তু পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি, যেটা একটা খুনের মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তদন্তের ক্ষেত্রে যে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করা হয় সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার। ফলে যতক্ষণ পর্যন্ত না রাজু বর্মন এবং তার অন্যান্য সঙ্গী সাথীরা পুলিশের জালে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিঃসন্দেহে এটা বলা যাবে না যে রাকেশ বর্মনের গ্রেফতারি এই ভিকি খুনের মামলায় একটা টার্নিং পয়েন্ট বা এটা রাজ্য পুলিশের একটা বড় সাফল্য। এখনো কিন্তু তদন্ত সফলতা পেতে হলে রাজ্য পুলিশকে আরো অনেক দূর হাঁটতে হবে এবং নিখুঁত পেশাদারি তদন্ত করতে হবে। অনেক ধন্যবাদ অরূপ, তুমি আমাদের সঙ্গে ছিলে এবং আমাদের গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছো। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভিকি হত্যাকাণ্ডের নতুন মোড়, যেমনটা হচ্ছে যে জবে থেকে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, আস্তে আস্তে কিন্তু উন্মোচন হচ্ছে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। তবে আজকে
কিন্তু একেবারে অন্য ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত যে রাজু বর্মনের ভাই, ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে আটক করেছে পুলিশ, গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পশ্চিমবঙ্গ থেকে আগরতলায় নিয়ে আসা হয়েছে। এই গোটা ঘটনার সঙ্গে অর্থাৎ ভিকি হত্যাকাণ্ডের সঙ্গে রাকেশ কোনোভাবে জড়িত কিনা তা এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের নিখোঁজ এক স্কুল ছাত্র। নিখোঁজ স্কুল ছাত্রের নাম নয়ন পাল। সে উদয়পুর চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে। পিতা ছেলে খোঁজে রাধা কিশোরপুর থানার দ্বারস্থ হয়েছেন। গতকাল বিকেল অর্থাৎ রবিবার বিকেল থেকে উদয়পুর মহকুমার মাতাবাড়ি এলাকার লিজন পালের ছেলে নয়ন পাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং তারপর থেকে এখনো পর্যন্ত ফিরে আসেনি। লিজনের বাবা জানিয়েছেন যে সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের চুল কাটার জন্য নয়ন সেলুনে গিয়েছিল। তারপর চুল কেটে সে বাড়িতে ফিরে আসে। তার মা তারপরে তাকে পড়াশোনার জন্য অল্প বিস্তর বকাবকি করেছিলেন। এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। সেখান থেকে নয়ন আর বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করে। রাত 11টার সময় রাধা কিশোর থানায় ছুটে গিয়ে ছেলের নামে নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ইতিমধ্যেই নয়ন পালকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
তবে রাজ্যে প্রায়শই লেগে রয়েছে এই ধরনের নাবালক বা নাবালিকা নিখোঁজ হওয়ার খবর। এর পিছনে কি কারণ রয়েছে বারবার সেই প্রশ্নই কিন্তু উঠছে। এই গোটা বিষয়ে কি প্রতিক্রিয়া পরিবারের শুনবো। কাটাইছি প্রায় 2টার দিকে। এবার বাড়ি যেগুলো খাওয়া দাওয়া করছে তার মাঝে ছিল ইয়ার ভিতরে সেলফি একটা মিটিংয়ে, সেই সেলফি তো আয়া দেখছে যে বাইরে আসছে, একটু ধমক টমক দিচ্ছে আর কি, ফলাটা এরপরে 4টার পরে বলে আর কোন বাড়ি গেছে কথাবার্তা দিতে আছে, তারা হচ্ছে 8টা দেয় মানুষের হয়েছে। এরপর আর খবর নেই, 4টা করার খবর নেই। আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, সব বাড়ির সাথে যোগাযোগ হয়েছে, কারো বাড়িতে যাওয়া হয়েছে। বাড়ি 2 ভাইয়ের গাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি আছে, সব জায়গায় যোগাযোগ করা হয়েছে। ছেলের কোনো মোবাইল টোবাইল আসেনি? না, মোবাইল টোবাইল নেই। কি না আপনার ছেলে কি না? নয়ন পাল। বাড়ি কোনখানে? বাড়ি মাতাবাড়ি। আপনার কি নাম? আমার নাম লিটন পাল। এখন কি আপনি থানাতে আপনার ছেলে নিকুজারি করতে আসেন? হ্যাঁ। কোন স্কুলে পড়তো না ছেলে? কোন স্কুলে পড়তো? চন্দ্রপুর স্কুলে। বয়স কত ছেলে? বয়স 15 বছর আগে, 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমরা জানি কোনটা খবর। আশ্চর্যজনকভাবে রেল স্টেশনে এক মধ্যবয়স্ক রক্তাক্ত এবং আহত ব্যক্তি পড়েছিলেন। পরে তাকে এই আহত অবস্থাতেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তিনি রয়েছেন চিকিৎসাধীন। গোটা বিষয় নিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সোমবার কোনোভাবে খোয়াই এলাকার 44 বছর বয়স্ক রাজু বর্মন হয়তো ট্রেন থেকে পড়ে গিয়ে বা ট্রেনে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। এরপর ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এভাবে হঠাৎ করে রেল স্টেশন চত্বরে মধ্যবয়স্ক এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে যাওয়া বা ট্রেনে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে যিনি দমকল কর্মী ছিলেন, যিনি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী, তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তার কি প্রতিক্রিয়া, তিনি ঘটনার যে বিস্তারিত বিবরণ দিয়েছেন শুনে নেব। আমরা একটা কল পেয়েছি তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে, একটা লোক রেল থেকে পড়ে গেছে না উঠতে গিয়ে পড়ছে জানি না,
দুইটার মধ্যে একটা হইব, ওইটা একজন লোক ওষুধ দেখা হয়েছে, তাদেরকে আমরা রেস্কিউ করে নিয়ে চলে আমরা হসপিটালে। নাম জানা গেছে? নাম হয়েছে রাজু বর্মন, 44 বছর। ওনার বাড়িতে বাড়ি খোয়াইনি। কোন দিকে যাইতে আসছিল? এটা আমরা রেলটা কোন দিকে যাইতে আসছে? রেলটা তো ওখানে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে যাবে। এই গোটা ঘটনার পাশাপাশি দাবি উঠছে যাত্রীদের একাংশ থেকে যে যেভাবে রেল স্টেশন চত্বরে ট্রেনে উঠতে গিয়ে বা ট্রেন থেকে নামতে গিয়ে যাত্রী সাধারণের মধ্যে দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এই গোটা বিষয়ে কর্তৃপক্ষকে আরো অনেকটা বেশি দায়িত্বশীল হতে হবে। তবেই কিন্তু এই ধরনের যে অঘটন ঘটছে সেই অঘটন খানিকটা হলেও কমবে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার,
এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জমি সংক্রান্ত ঝামেলায় সকাল সকাল রক্তাক্ত কমলপুর থানার ভরপাড়া গ্রাম। দায়ের কোপে গুরুতর আহত একই পরিবারের 4 জন। আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধলাই জেলা কুলাই হাসপাতালে। বিস্তারিত জানাতে কমলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গুহরয়। দেবজিৎ, ঠিক কি হয়েছে একটু বিস্তারিত জানাও আমাদের। অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটেছে আজ সকাল 11টা নাগাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জমি যে মালিক উনি হচ্ছেন রামরতন ফার্সি এবং এরপরে রামযতন ফার্সি এবং লক্ষ্মী মিয়া ফার্সি। অ্যাকচুয়ালি এখানে ঘটনা হয়েছে যে আজকের যে সকালে যে ঘটনা হয়েছে তার পাশাপাশি জমি রয়েছে আপনার হরিমোহন ঘাসি এবং তার ছেলে লক্ষণ ঘাসি সহ পরিবারের সবার একটা জমি রয়েছে ওই জায়গায়। কিন্তু আজকে সকালে তারা বেড়া দিতে গিয়ে তারা বাধা দেয়। রামরতন ফার্সি যখন বেড়া দিতে যায় তার জমিতে, তার টিলার জমিতে, তখন হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি সহ পরিবারের সবাই তাদেরকে বাধা দেয় যে এখানে বেড়া দেওয়া চলবে না। তখন রামরতন ফার্সি বলছে যে এখানে তো আমার জমি, আমি কেন আমার জমিতে কেন আমি বেড়া দেবো না। এরপরে এই নিয়ে ঝগড়া হয় তাদের ভিতর ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা সময় উত্তেজিত হয়ে, অর্থাৎ দেবজিৎ, যে নিজের জমিতে বেড়া দিতে গেলে এই প্রতিবেশী বাধা দেন, হরিমোহন ঘাসি বাধা দেন। উনি বলছেন যে এই জমি তাদের। তখন বললো যে না, এই জমি আমাদের, সেই পরম্পরায় মানে ঠাকুরদা তারার আমল থেকেই পর্যন্ত এই জমি এইখানকার আমরাই চাষবাস করছি, কিন্তু কেন এই জমি হঠাৎ করে আপনারা চাইছেন। এই নিয়ে বেশ ঝগড়া হয়, তাদের ঝামেলা বাঁধে। এরপরে হরিমোহন ঘাসি তার ছেলে লক্ষণ ঘাসি তারা একটা সময় উত্তেজিত হয়ে ঘর থেকে লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরপরে 4 জন পরিবারের রামরতন ফার্সির পরিবারে 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এখান থেকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। তো তাদের বক্তব্য হলো যে অনার্থক তারা আমাদের উপরে এরকম আক্রমণ করে। সাথে সাথে পুলিশের কাছে খবর যায় কমলপুর থানা থেকে পুলিশ বাহিনী ওইখানে গেছেন, কিন্তু দেখা গেছে যে যারা মানে ঘাতক অর্থাৎ হরিমোহন ঘাসি এবং লক্ষণ ঘাসি তারা অলরেডি পলাতক। অর্থাৎ তাদেরকে, যারা অভিযুক্ত, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাই তো? হ্যাঁ, এখন পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাদের বিরুদ্ধে কি কোনো লিখিত অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে? হ্যাঁ, এখনো পড়েনি, তবে মৌখিকভাবে তারা অভিযোগ নিয়েছেন। পরবর্তী সময়ে তারা মানে অভিযোগ দায়ের করবেন, লিখিত অভিযোগ। আচ্ছা দেবজিৎ, এই আক্রমণের কোনো মোটিভটা ঠিক কি ছিল সেটা কি জানা গেছে দেবজিৎ? অ্যাকচুয়ালি মোটিভটা তাদেরকে প্রাণে মারার জন্যই লাঠি নিয়ে তারা ঘর থেকে বেরিয়েছে। যে তাদের ঝামেলা যতটুকু জানা গেছে যে এই গ্রামে বরপাড়া, বালিগাঁও পঞ্চায়েতের বরপাড়া যে গ্রামটা আছে, এখানে তাদের সাথে দীর্ঘদিনের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে আজকে মানে প্রাণের মারা উদ্দেশ্যেই নিয়েই সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, কিন্তু অল্প তো রক্ষা পেয়েছে। তাদের মাথায় কোপ, হাতে কোপ, গায়ের কোপ লেগেছে, আশঙ্কাজনক বলা যায়। অর্থাৎ তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় যারা রয়েছেন গুরুতর আহতরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রেফার করা হয়েছে, কারণ আমাদের কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মোটামুটি চিকিৎসা ভালো হয়, তার থেকে বেটার ভালো হয় ধলাইতে অবস্থা খারাপ দেখেই, মানে অলরেডি কমলপুরের হাসপাতালে তাদের অবস্থা খারাপ দেখেই কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দিয়েছে। ধন্যবাদ দেবজিৎ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনারা শুনলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরেই কিন্তু এই দুর্ঘটনা বা এই ঘটনা ঘটিয়েছেন। আহতদের পরিবার থেকে কি জানিয়েছেন শোনাবো।
আজকে সকালে গেছি আমি লেবার সেবার লয়ে গেছি 3টা লেবার লয়ে গিয়া বাস কাটা বেড়া দিল। ওকে হ্যাঁ কে? এটা হরিগাছির বাড়ির সামনে আছে। আচ্ছা। অপোজিট সাইডে রাস্তা আছে মধ্যে। কোন জায়গা এটা? এটা বালিগাঁও না আর বিলাসরাও না, এই জায়গাতে মধ্য জায়গায়। এটা আমার জায়গার মধ্যে আমি বেড়া দিতে গেছি, দেখে তারা বাড়ি থেকে আয়া সবে মানে মারধর করছে এখানে। আমার 2-3টা থাপ্পড় মারছে, মারার পরে ওই দাদা গেছে, দাদারে মারছে। এরপরে দাদা বাইকটা লইয়া আইতো থানাত, মানে আমার ব্যাপারে কইতো। লগে লগে হের ভাইটা আয়া একদম বাইকটার মধ্যে লাগাইয়া বাইক সহ হেরে ফেলাই দিছে। তো ভাইটি ছাড়বো হেরে দৌড়ানি দিয়ে একটু দৌড়ায় গেছে। এরপরে এরা পরিবারের সব লয়ে আসে। কে মারছে? হরিগাছি সব পরিবার। কারা কারে মারছে? ওই তো আমার মারছে, দাদার মারছে, বৌদির মারছে, বাতিজিরে মারছে, বড় দিদিরে মারছে। যারা যারা মারছে তার নাম কি? আমার নাম রামরতন, দাদার নাম রামরতন, বৌদি হইল গিয়া সুমিতা, এরপরে সাবিত্রী পাশি, এরপরে সোনালী পাশি। তারা 5 জনে আয়া ঘরের সামনে আয়া একদম মেইন রোডের সামনে সবাই দেখতেছে, কিন্তু কেউ আগাইছে না। সবাই মাইরা গেছে। তারা কতজন আসলো? তারা 10 থেকে 12 জন আসলো। ছোট বাচ্চা দইরা, মানে সব বেডি। যে মারছে তার বাবার নাম কি? হরিগাছির ছেলে, হরিগাছির মায়ের জামাই, মানে হেরা সব পরিবার। তারা নাম তো সবের জানি না। হরিদাতির ছেলের নাম কি? নাম জানি না দাদা। আমিও থাকি, আমি বাইরে চাকরি করি। কালকে আসলাম, কইলাম আজকে বেড়া দিব, ওইটা লাগে মানে এই জন্য। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারছে। যে যারা মারছে তোমার কি হয়? তোমার বাবার নাম কি আর মার নাম? কাকুর নাম কি? তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।